লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা 16। লেখনীতে ফাতেমা ফারিয়াল। চারদিকে কেমন এক অদ্ভুত চাপা গুঞ্জন। ছেলেমেয়েরা সবাই ভিড় করেছে ক্লাসরুমের সামনে, যেন কারো জন্য অপেক্ষা করছে। রিদিতা দেখে ভিতরে সরে গেল, যাতে রিদি সহজে এগিয়ে যেতে পারে। অবাক চোখে সে চারপাশে দেখে আরো বেশি বিস্মিত হলো যখন দেখলো ছেলেরা একে একে তার হাতে লাল গোলাপ ধরিয়ে দিচ্ছে। একজন, দুইজন, তিনজন, এভাবে ধীরে ধীরে যেন এক অদ্ভুত খেলা শুরু হলো। রিদিত আর অনিকা আহিয়াত হতবাক। অনিকা ফিসফিস করে বলল, দোস্ত, এটা কি হচ্ছে? তোকে তো মনে হচ্ছে কুইন বানাচ্ছে এরা। নীলা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, মনে হচ্ছে পুরো কলেজ তো ফ্যান হয়ে গেছে। রিদি হকচকিয়ে চারদিকে তাকিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসের ভিতর ঢুকতেই এগিয়ে এলো তামিম। তার হাঁটার ভঙ্গিটাই ছিল আলাদা, রহস্যময়। দুহাত পেছনে রাখা, চোখে যেন এক আলাদা রহস্য। দুহাত পেছনে রাখা, চোখে যেন এক অন্যরকম দৃঢ়তা। সোজা রিদির সামনে এসে থামলো। কয়েক সেকেন্ড কিছু না বলে শুধু তাকিয়ে রইল তার ওই দিকে। রিদিতা দ্রুত ভুরু কুচকে নিল। রিদিতা ভুরু কুচকে নিচু স্বরে জিজ্ঞেস করলো, তামিম, কি হচ্ছে এসব? তামিম একটু দ্বিধাবোধ করে, অতঃপর সাব্বিরের দিকে একবার তাকে স্পষ্ট করে বলে দিল, রিদিতা, আমি এখন তোমাকে কিছু বলতে চাই। কি? যদি তোমার আপত্তি থাকে বলো, আমি মেনে নিব। তবে একটা কথা, বন্ধুত্ব ভাঙবে না প্লিজ। হঠাৎই তামিম তার সামনে হাঁটু ঘিরে বসে পড়ল। চারদিকে ভিড় হাহাকার করে উঠল বিস্ময়ে। তামিম পিছন থেকে গুঞ্জন লাল গোলাপ বাড়িয়ে ধরল রিদির সামনে। সবার চোখ তখন রিদি আর তামিমের ওপর। তামিম চোখ বন্ধ করে নরম স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি রিদিতা, আই লাভ ইউ। রিদি চোখ ছানা বড়া হয়ে গেল। চারপাশে ছেলেমেয়েরা ফিসফিস করছে, কিন্তু রিদিতার চোখ যেন স্থির হয়ে গেছে। সে তো এক মুহূর্তের জন্য কল্পনাও করেনি তামিম কখনো তাকে পছন্দ করতে পারে, তা কিভাবে প্রপোজ করতে পারে। সে তো তামিমকে নিয়ে ভাবেনি কখনো। তার ঠোঁট শুকিয়ে এলো। এক শুকনো ঢোক গেলে সে কিছু বলতে নেয়, কিন্তু তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠ চারপাশে নীরবতা ভেদ করে উঠল, আই লাভ ইউ টু। মুহূর্তেই যেন বজ্রপাত হলো। তামিম তরক চোখে খুলে তাকালো, দেখলো আহাদ রাজা তার সামনে দাঁড়িয়ে আছে। বুকের ওপর দুই হাত দুটো ভাঁজ করা, চোখ দুটো যেন স্বয়ং অগ্নিশিখা। ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে একেবারে শিকারীর মতো। হৃদির বুক ধরফর করে উঠল, শরীর জমে গেছে। তামিম গার ঘাত করে তাকালো হৃদির দিকে। আহাদের কাঁধের আড়াল থেকে দেখা যাচ্ছে শুধু তার ভীত চোখ। আহাদের উপস্থিতি যেন তাকে আরো গুটিয়ে ফেলেছে। তামিমের হাত ঘেমে উঠল। তার নিজেও বোঝা উচিত ছিল আহাদের ভয় পাওয়ার মতো কোনো অন্যায় তো সে করেনি, তবু আহাদের চোখে সেই দৃষ্টি, সেই কর্তৃত্ববোধ ভঙ্গি। অজান্তে তার শরীর কাঁপতে শুরু করলো। গলাটা শুকিয়ে কাঁপা স্বরে বলল, আহাদ ভাই, আপনি? আহাদ কটমট করে বলে। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন তামিমের বুকের ভেতর ঢুকে যাচ্ছে। আহাদ দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, ইয়েস, আমি। চারপাশে এক নিস্তব্ধতা। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এক অদৃশ্যতার দিকে। চারপাশে বাতাস যেমন ভারী হয়ে উঠল, যেহেতু ভার্সিটি অনেক বড় আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই শহরের সকল প্রভাবশালী নেতা মন্ত্রী আমন্ত্রিত। তেমনি আমন্ত্রিত ছিল আমজাদ মীর, আশফাক মীর ও আহাদ। তার সাথে এসেছে প্রশাসনিক। তাদের সম্মানিত করার জন্য স্টেজে তুলে এনেছিল। বক্তৃতা কেবলই শুরু হয়েছিল। এর মধ্যে শাওনি সাহাদের কানে কানে খবর পৌঁছে দেয় তামিমের পরিকল্পিত পরিকল্পনার। ঝড়ের বেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আহাদ। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেছে। শরীরে রক্ত যেন টকবক করে ফুটতে শুরু করেছে। বাদামি চোখ রক্তবর্ণ ধারণ করেছে, কপালে শিরা দপদপ করছে। এক মুহূর্ত দেরি না করেই ঝড়ের বেগে বিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যায়। শাহিন, নাদিম আর শাওন একে অপরের মুখের দিকে তাকায়। অজানা ভয় আর সংখ্যায় তাদের হাঁটু কাঁপছে। তবুও তারা আহাদের পেছনে দৌড়ে যায়। আর এই অপ্রত্যাশিত মুহূর্ত চোখে পড়ে। তামিম নিচে হাঁটু গেড়ে বসে রিদিতাকে প্রপোজ করছে, আর এটা দেখে আগুনে ঘি ঢালার মতো আহাদের ওপর প্রভাব ফেলেছে। এই মুহূর্তে সে রিদিকে তার প্রশস্ত দেহের আড়ালে রেখে তামিমের সামনে এসে দাঁড়িয়েছে। আহাদের পেছনে থাকা রিদির বুক ধরফর করে কাঁপছে। অনিকা, আহিয়া, নীলা রিদিকে ধরে রিদির এক পাশে দাঁড়িয়ে আছে। আহাদ কর্কশ স্বরে গর্জে উঠল, কিরে, চুপ করে আছিস কেন? কিছু বল। তামিম হকচকিয়ে ধরফর করে উঠে দাঁড়ালো। চারিদিকে তাকিয়ে একবার যেন গলা শুকিয়ে একটা ঢোক গিলল, আবার মাথা নিচু করলো। আহাদ এক কদম এগিয়ে গেল তার দিকে। তার শক্ত করা মুষ্ঠবদ্ধ হাত
খুলে গেল নিজের গতিতে। হঠাৎ তার মুখের ভঙ্গি অন্যরকম হয়ে এলো। মুখে অদ্ভুত হাসি ফুটিয়ে তামিমের কাছে এক হাত বাড়ালো। এতে তামিম একটু কেঁপে উঠল। আহাদ তামিমের হাতে থাকা ফুলের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, প্রপোজ করলে ফুলও নিতে হয়। তুই দিলি না কেন? আমি তো আই লাভ ইউ টুও বললাম, অথচ তুই খাম্বার মতো দাঁড়ায় আসিস। নাকি মতিগতি বদলে গেছে তোর? দেখ, এটা ঠিক না। আমি কিন্তু কষ্ট পেয়েছি। আহাদ প্রথমে দেখে সবাই যতটা ভয় পেয়েছে, এখন তার নাটকী ভঙ্গি শুনে মুখ টিপে হাসছে সবাই। শুধু শাহিন, নাদিমা, শাহন চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে আহাদের এই শান্ত স্বরের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝড়। আহাদ তামিমের হাত থেকে ফুলগুলো নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। তারপর নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকিয়ে মুখ বাঁকিয়ে বলল, খুব নাইস। এক মুহূর্তে নীরবতা আবার অবাক করলো। বাট আই হ্যাভ এ ওয়ান কোয়েশ্চেন। মানে এখানে কি বলবো, ইংলিশ শব্দগুলো বাংলায় লেখা তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। তার কথায় তামিম একটু ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করতে চাইল। তারপরে সবাই অধীর আগ্রহে তাকিয়ে তাকে দিকে। আহাদ আরেক ধাপ এগিয়ে এসে কণ্ঠ নিচু করে তামিমের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, তোর সাহস কি করে হলো আহাদ রাজার প্রেয়সীকে প্রপোজ করার মতো এত বড় দুঃসাহস দেখানোর? আমি ভাবছি তোর কলিজা কত বড় যে তুই এই স্পর্ধা দেখালি। তামিম আহাদের কথা শুনে একটু শুকনো ঢোক গিলল। এতটুকু সে বুঝতে পেরেছে যে আহাদ রিদিকে পছন্দ করে কিংবা ভালোবাসে, আর সে আহাদের ভালোবাসার মাঝখানে এসে পড়েছে। এতটা নির্বোধ তো সে নয় যে কথা মানে বুঝতে পারবে না। আহাদ এবার একটু দূরে গিয়ে হালকা চিৎকার ভঙ্গিতে বলল, যেহেতু তোর কলিজা এতই বড়, এতই প্রশস্ত, একটা কাজ করি, কেটে টুকরো টুকরো করে সবাইকে ভাগ করে দেই, কি বলিস? তার এই কথায় সবাই কেঁপে উঠল। কেউ নড়ছে না। আহাদ ওই মুহূর্তেই বোঝা দুষ্কর, কারণ আহাদের মুখভঙ্গি একবার নরম হয়তো একবার ভয়ঙ্কর অগ্নিলাভা হয়ে ওঠে। তামিম মাথা নিচু করে রেখে অপরাধী ন্যায় নিচু স্বরে বলল, সরি ভাই, আমি জানতাম না যে আপনি রিদিকে। জাস্ট শ্যাট আপ, গর্জে ওঠে আহাদ। তার গর্জে ওঠা দেওয়াল পর্যন্ত কেঁপে উঠল। তামিম আর কিছু বলতে পারল না, শুধু মাথা নত করে আছে। আহাদ কর্কশ স্বরে আবারও চেঁচিয়ে ওঠে, আঙ্গুল নেড়ে বলল, যদি তোর কলিজা গুদ্দা সব ঠিকঠাক রাখতে চাস, এখনই আমার চোখের সামনে থেকে দূরে সরে যা, কুইক। তামিম অপমান আর অসহায়ত্বের ভারে পা টেনে ঘুরে বেরিয়ে যেতে নেয়। তবে রিদি পাশে এসে তার পা থেমে যায়। তার বুকটা কেমন চিনচিন করে ব্যথা করছে। সে তো সত্যি সত্যি রিদিকে ভালোবাসে, অথচ আহাদের ক্ষমতার কাছে সে হেরে গেল। নিজের ভালোবাসার কথাটা জানাতে এসে এখন অপমানিত হয়ে ফিরে যেতে হচ্ছে। তার থেকে তো আর ভালো ছিল নিজের ভালোবাসা প্রকাশ না করা। নিজের ওপর খুব রাগ হচ্ছে তার। কেন যে সাব্বিরের কথা শুনতে গেল? এখন কি রিদি তার সাথে বন্ধুত্ব শেষ করে দিবে? না কি না, অন্যদিকে অন্য কোনো প্রশ্ন আসে না, কারণ রিদি এখন আহাদ রাজার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। সেই অন্য কোনো প্রশ্ন কথাটা তার বিলাসিতা। সে শেষবারের মতো চোখ তুলে তাকায় রিদির দিকে, কিন্তু রিদি চোখ নামিয়ে রেখেছে, একবারও তার দিকে ফিরে তাকালো না। হয়তো এইটাই হওয়া উচিত ছিল। সে এবার ব্যথাতুর নিঃশ্বাস টেনে ফের দ্রুত বেরিয়ে যায়। বুকে এক চাপা যন্ত্রণা। আহাদ এবার ধীরে ধীরে ঘুরে তাকালো শাহিনের দিকে। চোখ কেমন কঠোরতা, মুখ শক্ত করে কাঠের মতো হয়ে আছে। হাতের উষ্ঠপিঠ দিয়ে নাকটা ঘষে নিয়ে গর্জে উঠল, শাহিন, নাদিম, 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আমি এই ক্লাসরুম ফাঁকা চাই, রাইট নাও। তারা তাড়াহুড়ো করে নাদিম, শাহিন, শাওন নড়ে চড়ে ওঠে। সবাই হুড়মুড় করে বেরিয়ে গেল। 2 মিনিটের মাথায় পুরো ক্লাসরুম ফাঁকা হয়ে গেল। শুধু আহিয়া, অনিকা, নীলা, রিদি দরজার কাছে দাঁড়িয়ে আছে গুটিসুটি মেরে। হাত সেদিকে একবার তাকিয়ে হুঙ্কার ছাড়ে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আহিয়া কেঁপে ওঠে। রিদি তার হাত শক্ত করে ধরে। তারপর 4 জনে বেরিয়ে যেতে উদ্যত হয়। তখন ওই রিদি এক হেঁচকি টেনে থেমে যায়, সাথে আহিয়াও। তাকিয়ে দেখে আহাদ রিদির ডান হাত ধরে শক্ত করে টান দিয়ে ধরেছে। রিদির দিকে জ্বলন্ত দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, তোকে যেতে বলিনি। আহিয়ার দিকে তাকিয়ে দেখলো আহিয়ার চোখ বড় বড় করে অবাক করে তাকিয়ে আছে তার দিকে। আহাদ কোনো পরোয়া করল না, বরং বিরক্ত করে ঝাঁঝালো কণ্ঠে বলল, ওর হাত ছাড়া। আহিয়া এতটা নির্বোধ না
যে তার হিংস্রতার মতো ভাইয়ের হাতে বান্ধবীকে রেখে যাবে। আহিয়া হৃদির হাত টেনে বলে, কেন? কারণ আমি বলছি। সেটাই তো, তুমি কেন বলছো? আহি, থাপড়াই তো চেহারা নকশা পাল্টাই দিব। তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর প্রশ্ন করিস? আহিয়া এবার ভয়ে হৃদির হাত ছেড়ে দিল। হৃদির অন্য হাত তখন আহাদের হাতের মুঠোয় বন্দি। অনিকা তো সবকিছুই জানে, তাই সে আহিয়াকে সামলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তখনই তাদের মুখের ওপর ঠাস করে ক্লাসরুম বন্ধ হয়ে যায়। সেই শব্দের প্রতিধ্বনি হয় পুরো করিডোর জুড়ে। ভেতরে কি হচ্ছে তারা জানে না। কেমন আনচান আনচান করছে তাদের মন। কৌতূহল চাপাতে না পারে অনিকার আহিয়া দরজার কাছে কান পেতার পরিকল্পনা করে। তবে তাদের সামনে গার্ড এসে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। তাদেরকে দেখে শাহিন এগিয়ে এসে অনিকাকে বলে, ওনের পার্সোনাল মুহূর্তে আড়ি পাততে নেই। এইটুকু না জানলে এইটুকু অন্তত নলেজে রাখা উচিত। এভাবে কান পাতা ঠিক না, সরে যান এখান থেকে। অনিকা শাহিনের ওপর ক্ষেপে ওঠে, আমরা হৃদিকে না নিয়ে কোথাও যাব না, আর আমাদের যা ইচ্ছে আমরা তাই করবো, তাতে আপনার কি? দেখুন মিস, ভালোই ভালোই গেলে ভালো, আর না গেলে আরো ভালো। মানে কি করবেন আপনি? আহিয়া আর নীলা একে অপরের দিকে তাকায়। শাহিন এবার নাদিমের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল। এরপর এক কদম এগিয়ে এসে অনিকার দিকে একটু ঝুঁকে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করব। তার জন্য যা যা করতে হয় সেটাই করব। বাকিটা আপনার ভালো বোঝেন। অনিকা আর বেশি কিছু বলল না, শুধু বিরক্তিতে কপাল গুটিয়ে নিল। অতঃপর বাধ্য হলো তারা সেখান থেকে বেরিয়ে যেতে। আহাদ চোখ বন্ধ করে মাথা তুলে এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতর জমতে থাকা অগ্নিলাভা ক্রোধধারে দমিয়ে রাখতে চেষ্টা করছে, অথচ তার চোখের দৃষ্টি বলছে অন্য কথা। ধীরে ধীরে সে হৃদির হাত ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে দাঁড়ালো। এক হাত বুকে ভাঁজ করে অন্য হাত চিবুকে ঠেকিয়ে দু আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে মনোযোগ দিয়ে সামনের দিকে এগিয়ে দাঁড়ালো, প্রেয়সীর দিকে। তার গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত সেই চোখের ধারালো দৃষ্টির সাথে দৃষ্টি মেলালো হৃদি তার ভীত চোখে। আহাদের সেই দৃষ্টি এতটাই ক্ষীণ ছিল যে হৃদি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। দ্রুত দৃষ্টি নামিয়ে নিল নিজের দিকে। আহাদ এই প্রথমবার সরাসরি খুব কাছে এসে গেছে তার প্রেয়সীকে শাড়ি পরিত অবস্থায় দেখতে, তাও আবার সেই লাল শাড়ি। অথচ এই লাল শাড়ি পরা প্রেয়সীর একটা ছবি তার জীবনকে এলোমেলো করে রেখেছে। আর আজ সেই একই দৃশ্য চোখের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝে গেল তার এলোমেলো জীবনটাকে আজ বারংবার ধ্বংসস্তূপে পরিণত হবে। নিজেকে কি করে সামলাবে বুঝতে পারল না সে। পা থেকে মাথা পর্যন্ত গভীর দৃষ্টিতে পরখ করতে লাগলো হৃদিকে। মনে হলো যেন তার সামনে কোনো হুড়পরি দাঁড়িয়ে আছে, অথচ সেই পরি তার কাছে নিষিদ্ধ, যাকে স্পর্শ করা বারণ। বুকের ভেতর হঠাৎ করে অকারণে এক তীব্র যন্ত্রণা অনুভব হলো। হৃদি না তাকিয়েই বুঝতে পারলো আহাদের দৃষ্টি তার উপরে গেঁথে গেছে। তার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি হলো। তাই সে শাড়ির আঁচলটা তুলে নিয়ে মাথায় টেনে দিল। মাথাটায় লাল শাড়ির আঁচলের ঘোমটার মতো হলো। মাথায় লাল শাড়ির আঁচল পরতেই তার গালের আভা লাল হয়ে গেল। এতে আরো মোহনী হয়ে লাগছে তার রূপ। আহাদ সেদিকে তাকিয়ে একটা তৃষ্ণার্ত ঢোক গিলে দু কদম পিছিয়ে গেল। হঠাৎ করেই সে এক বেঞ্চের সজোরে লাথি মারল। কাঠের সেই শব্দ পুরো কক্ষের প্রতিধ্বনি হলো। ভয়ে হৃদির কোমল দেহখানা কেঁপে উঠল। চোখ বন্ধ করে নিল অজানা আশঙ্কায়। মুহূর্তে আহাদ হৃদির সামনে এসে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে হুঙ্কার দিল, এই আল্লাহর বান্দি, এই তাকা আমার দিকে, তাকা। হৃদি কেঁপে উঠে ভয়ে ভয়ে দৃষ্টি মেলালো আহাদের চোখে। আহাদ হাত নেড়ে ইশারা করে কর্কশ কণ্ঠেও বলল, এভাবে লাল মরিচ সেজে ভার্সিটিতে আসতে কে বলছে? হ্যাঁ, আল্লাহর দুনিয়ায় কি আর কোনো রঙের শাড়ি ছিল না? না। কি না মানে? আমার তো শাড়ি নেই, বুবু এটাই দিয়েছিল, তাই এটাই পরে আসছি। এই মুহূর্তে নীরবতার পর হৃদি ঠোঁট শক্ত করে আবারও বলল, আর তাছাড়া আমি লাল মরিচ সেজে আসি আর ঝাল মরিচ সেজে আসি, তাতে আপনার কি? আমার যখন যেভাবে ইচ্ছা সেভাবে সাজবো, সেভাবে আসবো। কি করবেন আপনি? আহাদের দিকে তাকিয়ে কথাটা বলল হৃদি। এই কথায় আহাদ আরো ক্ষিপ্ত হয়ে গেল। আহাদ এবার আরো এক ধাপ এগিয়ে এসে হৃদির দিকে। এতে হৃদি পিছিয়ে যায়, তার পিঠ থেকে যায় দেওয়ালের সাথে। আহাদ কাছে এসে ঠোঁট বাঁকিয়ে একটা তাচ্ছিলের হাসিতে গর্জে উঠল, আমার কি? হ্যাঁ, আমি কি করব? কথাটা শেষ করতে না করতেই হঠাৎ হৃদির দিকে ঝুঁকে তাতে দাঁত পিষে বলল, একটা কথা ভালো করে মগজে নিয়ে নে জানু, আমার অনুমতি ছাড়া যদি আর কখনো লাল শাড়ি পরেছিস, তাহলে তোর এই লাল শাড়িতে আমি সাদা কাফনের কাপড়ে পরিণত করব। তার এই কথায় হৃদির বুক ধরফর করে কেঁপে উঠল। আহাদের আগুন ঝরা চোখের দিকে তাকিয়ে দেওয়ালের সাথে সেটে গেল।
আহাত সেটে যাওয়া রিদির দিকে কিছুটা তাকিয়ে সে দু আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরল, যেন নিচের ভেতরের অগ্নিশিখাগুলো ঠান্ডা করতে চাইল। অতঃপর একটু সরে এসে ফোন বের করে শাহিনকে কল করলো। কিছুক্ষণের মধ্যে শাহিন এসে হাজির হলো, হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। কোনো কথা না বলে ব্যাগটা আহাদের হাতে দিয়ে আবারও বেরিয়ে গেল। আহাদ ব্যাগটা রিদির দিকে বাড়িয়ে নির্লিপ্ত স্বরে বলল, এটা পরে নাও, কুইক। এটা কি? রিদি কাপা কাপা হাতে ব্যাগের ভেতর থেকে হাত বাড়িয়ে বের করে দেখলো কালো একটা বোরকা। কপাল কুঁচকে তাকালো আহাদের দিকে। আহাদ তাকে তাকিয়ে থাকতে দেখে কর্কশ কণ্ঠে ঝাঁঝিয়ে উঠল, কি দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলেছি শুনতে পাওনি, নাকি অন্য ব্যবস্থা নিতে হবে? রিদি দ্রুত নজর সরিয়ে নেয়। এরপর চুলগুলো ক্লিপ দিয়ে আটকে নিয়ে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে নেয়। বোরকা হাতে নিয়ে দ্রুত বোরকা পরে নিল। এরপর মাথায় হিজাবটাকে ভালোভাবে পেঁচিয়ে নিল। আহাদ তার দিকে তাকিয়ে থেকে ঠান্ডা স্বরে বলল, এবার ঠিক আছে। রিদির ঠোঁট জোর অভিমানে ফুলে গেছে। কত কষ্ট করে সে শাড়ি সামলে এই পর্যন্ত এসেছে, কত কষ্ট করে সাজুগুজু করেছে, আর এখন কিনা কালো বোরকা পরে থাকতে হবে তাকে। তার চোখ জোড়া ছলছল করছে। সে মনে মনে স্থির করলো আর এক মুহূর্ত সে এখানে থাকবে না, এখনই বাড়ি ফিরে যাবে। দরজা দিকে পা বাড়াতেই পেছন থেকে হাত প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, বাসায় যাচ্ছি। তার গলা কাঁপছে। স্পষ্ট বোঝা গেল অভিমান জমেছে তার মনে। তবে আহাদের কিছুই করার নেই। তবে এভাবে লাল শাড়ি পরে তার প্রেয়সীকে তার সামনে ঘুরে বেড়াতে দেখলে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। তাই তো এসব করেছে বাধ্য হয়ে সে। আহাদ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর নরম স্বরে বলল, ঠিক আছে যাও, শাহিন তোমাকে পৌঁছে দিয়ে আসবে। আমি যেতে পারবো না, এখানে থাকাটা আমার জরুরি। কাউকে যেতে হবে না, আমি একা চলে যেতে পারবো। আহাদ এবার কণ্ঠ ধীর করে করলো, দাঁত পিষে বলল, আমি যখন বলেছি শাহিন সাথে যাবে, তার মানে যাবে, আন্ডারস্ট্যান্ড? রিদি বুঝতে পারলো আর উপেক্ষা করে লাভ নেই, তাই শুধু মাথা নাড়ল। আহাদ সেদিকে তাকিয়ে হালকা হেসে বলল, গুড। এই বলে সে শাহিনকে আবারও কল দিল। কয়েক মিনিটের মধ্যে শাহিন এসে রিদিকে নিয়ে বেরিয়ে গেল। দরজার বাইরে হারিয়ে যাওয়া প্রেয়সীর পেছনে কিছুক্ষণ তাকিয়ে রইল আহাদ। বুকের ওপর হাত রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন একটা ভয়াবহ অঘটন এড়াতে পেরেছে। অতঃপর গম্ভীর মুখে আবারও স্টেজের দিকে এগিয়ে গেল। রিদি একরাশ রাগ, অভিমান এবং অস্বস্তি বুকে নিয়ে বাসায় ফিরল। নিজের ওপর তার এই রাগ হচ্ছে। মনে মনে ভাবল, তার যাওয়াই উচিত হয়নি। নিজেকে দোষারোপ করছে সে। আসার আগে অনেক আহিয়াকে সাথেও দেখা করেনি। আর তাছাড়া লাল শাড়ি পরলেও আহাদের সমস্যা কোথাও কোথায় বুঝতে পারল না। এদিকে নিজের ওপর অভিমান, অন্যদিকে অকারণ রাগ আর হাজারো প্রশ্ন নিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়াতেই একবার কলিং বেল চেপে যাচ্ছে। যে কোনো সময় রাগ ক্ষোভ সব কলিং বেলের ওপরই বাড়ছে। ভেতর থেকে শানির চেঁচানো কণ্ঠ ভেসে এলো, এই কে রে, কে বেল বাজাচ্ছে এইভাবে? বলতে বলতে দরজা খুলে দিল। কিন্তু দরজা খুলি শানি থমকে দাঁড়ালো, কপাল কুঁচকে উঠল বিস্ময়ে। কারণ সে রিদিকে সে সাজিয়ে গুজিয়ে লাল শাড়ি পরিয়ে পাঠিয়েছিল। সেই রিদি এখন কালো বোরকা পরে তার সামনে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ অন্যরকম এক রূপে। মুখ গোমরা, ঠোঁটে ফুলিয়ে রেখেছে, গাল দুটো লালচে হয়ে গেছে। কপাল কুঁচকে ঈশানী জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে তোর? তুই শাড়ি পরে গিয়েছিলি, তাহলে এভাবে আসলি কেন? কি হয়েছে? হ্যাঁ? রিদি ক্ষীণ দৃষ্টিতে তাকে বিরক্তি গলায় বলল, ঘোড়ার ডিম। বলে ধপধপ শব্দ তুলে ভেতরে ঢুকে গেল। জুতা খুলে এমনভাবে ছুঁড়ে ফেললো যেন সে জুতাও অপরাধী। হিজাব খুলতে খুলতে আচমকা থেমে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে দেখে ড্রয়িং রুমে সোফায় বসে আছে তার বাবা। চিরচেনা সেই মুখ, ঠোঁটে পরিচিত উষ্ণ হাসি। রিদির বুক কেঁপে উঠল। অস্ফুট স্বরে বের হয়ে হলো, আব্বু। আর তার বাবা হালকা হেসে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম আম্মাজান। কি হয়েছে আপনার, এত রাগ কিসের ওপর? ওয়ালাইকুম আসসালাম, তুমি আসলা কখন? তারেক রায়ান হালকা হাসলেন। রিদি তার চোখের কোণ ছলছল করছে, আবেগে গলা ভর হয়ে আসছে। বাবাকে এতদিন পর হঠাৎ সামনে দেখে ভেতরের সব বাধা ভেঙে গেল। চোখের পানি টপটপ করে গড়িয়ে বলল গাল বেয়ে। তারেক রায়ান উঠে এসে মেয়েকে বুকের মধ্যে টেনে নিলেন। কপালে একটা আলতো চুমু খেয়ে নরম গলায় বললেন, আহা, কান্না করছো কেন মা? রিদি ফুলে ফেপে উঠল, কেঁদে উঠল। কিন্তু কান্নার কারণ আজকের ঘটনা নাকি তার বাবা নিজেই বুঝতে পারল না।
তার গলা ভাসকে ভরে এলো, কিছুক্ষণ কথা বের হলো না। অবশেষে কাপা কণ্ঠে বলল, এতদিন পরে মনে পড়লো তোমার আমাদের কথা। আমাদের নিতেও আসলা না, দেখতেও আসলা না, এখন হঠাৎ কি মনে করে আসলা? তারেক রায়ান মেয়ের কথায় মাথায় হাত বুলিয়ে দিলেন, চোখে একরাশ মায়া। ঈশান এসে সোফায় বসে সেদিকে তাকিয়ে তাচ্ছিল মেশানো গলায় বলে উঠল, তোর এসব ভণ্ডামি মার্কা কথাবার্তারা বাদ দে। আব্বু তো সেই দিনও বলছিল তোকে নিতে আসবে, কিন্তু তুই নিজেই বললি এখন যাবি না, সামনে ইনকোর্স আছে, এখন আবার উল্টো কথা বলছিস কেন? হৃদির আগে চোখ বড় বড় করে তাকালো বোনের দিকে, কিন্তু কিছু বলল না। তারেক রায়ান মৃদু হাসলেন, যেন এই দুই মেয়ে টানাপোড়েন ক্লান্ত হয়ে পড়েছেন। সে দৃঢ় স্বরে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো এসে গিয়েছি তোমাদের নিতে, এখন এসব নিয়ে ঝগড়াঝাটিও করার দরকার নাই। তিনি একবার হৃদির দিকে তাকালেন, ভুরুকুচকে বললেন, তোমার বুবু বলছিল তোমাদের ভার্সিটিতে নাকি অনুষ্ঠান আছে, তাহলে এত তাড়াতাড়ি চলে এলে যে? হৃদি চোখ নামিয়ে ঠোঁট কামড়ে বলল, এমনি ভালো লাগছিল না। আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। ঈশানী ভুরুকুচকে গম্ভীর দৃষ্টিতে বোনের দিকে তাকালো। সে ভালো করেই বুঝতে পারলো কিছু একটা ঘটেছে, কিন্তু বাবার সামনে কিছু বলল না, কারণ তাহলে আবার বাবার প্রশ্নের মুখোমুখি হতে হবে হৃদিকে। হৃদি একবার ঈশানীর দিকে তাকালো, মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। বোরকা হিজাব খুলতে খুলতে ফুসফুস করছে সে, উফ, এই আহাদ রাজা আমার জীবনটা কইরা দিছে ভাজা ভাজা। একটু কিছু হইলেই দোষ দেয় শুধু সাজা। তার হাত থেকে কেউ আমার একটু বাঁচা। এই বলতে বলতে বোরকা হিজাব খুলে ছুঁড়ে মারলো আনলায়। এরপর ধপাস করে বিছানায় বুধ হয়ে পড়ে মুখে বালিশ গুঁজে দিল। বুক ফেটে কান্না বেরিয়ে এলো, চাপা কান্না হলেও এত গভীর যে তার গভীরতা আর সব অভিযোগ, কষ্ট আর রাগ যেন বেরিয়ে আসতে চাইছে। তার বুকে ব্যথা ছুটছে, হালকা হলো না, যেন আহাদ রাজা নামের এক ঝড় তার সমস্ত শান্তি কেড়ে নিয়েছে আর তাকে ফেলে গেছে এক অস্থির অন্ধকারের মাঝে। অথচ সে ঝড় তার জীবনে সে নিজেই নিয়ে এসেছে। নিচে হচ্ছে লেখিকার নোট, হৃদির বাবা কিন্তু ঢাকা চলে আসছে গাইস, এখন শুধু মীর হাউসে যাওয়া বাকি।